বুড়ো আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ভাগ্য বলে এখন মেনে নিয়েছি। ভাইয়ার জন্য আমি ফেঁসে যাই। কিছু বুঝলেন না তো? অপেক্ষা করুন, জেনে যাবেন। আমার চাচাতো বোনের জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছি। আমি আসবো না বললাম, কিন্তু তাও জোর করে বাসা থেকে পাঠিয়েছে। শুধু আমি এসেছি এমন না, আমার সাথে গাড়ির ড্রাইভারও আছে। তবে ড্রাইভার গাড়িতে বসে আছে আর আমি বাইরে। অপেক্ষা করতে করতে নিধি আপু এলো। ওনাকে দেখে একটা মুচকি হাসি দিয়ে হাত নাড়ালাম, কিন্তু ওনার কোনো প্রতিক্রিয়া নেই। একটু খারাপ লাগলো না, কারণ আমার জানা আছে এমন কিছু হবে। নিধি আপু আমাকে তেমন পছন্দ করে না। সত্যি বলতে আমাকে পছন্দই করে না। কাছে আসতেই বললাম, কেমন আছো? আমি তোর থেকে সিনিয়র, আপনি করে বলবি, আমাকে সম্মান দিয়ে কথা বলবি। আমি মাথা নাড়ালাম। একেবারে চলে এলেন না আবার যাবেন? তুই জেনে কি করবি? আর তুই এসেছিস কিসের জন্য? বাসায় বাসায় আর কেউ ছিল না? আর আজ থেকে বলেছে এখন থেকে আমি যেতে পারতাম না, না? চাচি আম্মু আমাকে পাঠালো। উনি আর কিছু বললো না, চুপচাপ হাঁটতে লাগলো। আমিও সাথে সাথে এলাম। গাড়ি কোথায় আছে? আসেন আমার সাথে। তারপর গাড়ির কাছে এলাম। ড্রাইভার ব্যাগগুলো গাড়িতে রেখে এসে সামনে এসে বসে গাড়ি চালাতে লাগলো। তারপর এয়ারপোর্ট থেকে 3 ঘন্টা পরে বাসায় চলে আসলাম। এর ভিতরে আমাদের মাঝে কোনো কথা হয়নি। আমরা বাসার ভিতরে এলাম। পেছনে পেছনে ড্রাইভার ব্যাগগুলো নিয়ে এলো। কেমন আছিস রে মা? ভালো আছি। বাসায় কি আর কেউ ছিল না? শুধু ড্রাইভারকে পাঠালেই পারতে। আকাশকে কেন পাঠিয়েছো? তো কি হয়েছে? আকাশ তোর হাজবেন্ড হয়, এমনভাবে কথা বলছিস কেন? আমি কি পরপুরুষকে পাঠিয়েছি না বাইরের কাউকে পাঠিয়েছি? আমি আকাশকে হাজবেন্ড হিসেবে মানি না। আমি ওর বিয়েই মানি না, আর আকাশকে হাজবেন্ড হিসেবে মানবো? আস্তে আস্তে এগুলো শুরু করেছিস। মেয়েটাকে একটু বিশ্রাম নিতে দে। এমনিতে এই সবের কারণে এই 6 বছর বাসায় আসেনি। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। আমি তোর নাস্তার ব্যবস্থা করছি। আমি কিছু খাবো না, একবারে লাঞ্চ করবো। ওকে, যা গিয়ে বিশ্রাম কর তাহলে। নিধি আপু তার রুমে চলে গেল। আমরা জয়েন্ট ফ্যামিলি। আমার বাবারা 2 ভাই, আমার বাবা এবং ছোট চাচা। আবার আমরাও 2 ভাই এবং ছোট চাচুর 2 ছেলে মেয়ে, নিধি আপু এবং তার ভাই নয়ন। নিধি আমার বউ নামে, কিন্তু কাজে না। নিধি আপুর বিয়ে হওয়ার কথা ছিল ভাইয়ার সাথে, কিন্তু ভাইয়া বিয়ে করলো না, বাসা ছেড়ে পালিয়ে গেল। তখন দাদু আমার সাথে নিধি আপুর সাথে বিয়ে দিয়ে দেয়। চাইছিলাম আমিও পালাতে, কিন্তু আব্বু ধরে নিল, তাই আর পালাতে পারেনি। আব্বু আর চাচুর জয়েন্ট বিজনেস, তারা একসাথে বিজনেস সামলাচ্ছে, যা বর্তমান সময়ে অসম্ভব। কিন্তু কিভাবে তারা সবকিছু করছে কে জানে। এর জন্য ক্রেডিট দেওয়া প্রয়োজন আম্মু এবং চাচিকে। তারা এখন পর্যন্ত ঠিক আছে দেখে আমরা একসাথে আছি এবং বিজনেসও একসাথে দেখছি। রুমে শুয়ে ফোন টিপছি, তখন রাজুর ফোন এলো। রিসিভ করে বললাম, হ্যাঁ বলো, কি হয়েছে? বন্ধু, কলেজে একটা ঝামেলা হয়ে গেছে। আবার কি হলো শুনি? কার সাথে ঝামেলা বাঁধালি? ওই শালী তানজিলার জন্য এমন হয়েছে। বলে ওর বন্ধুরা আমাকে খুঁজছে, যদি আমাকে পায় তাহলে হাসপাতালে পাঠিয়ে ছাড়বে। আমি এখন লুকিয়েছি, তুই আয় না বন্ধু। শালা, তোদের নিয়ে আর পারা যায় না। জাহির ফোন দিচ্ছে কেন? দাঁড়া, আমি আসছি, ততক্ষণ তুই লুকিয়ে থাক। ফোন কেটে জাহিরের ফোন রিসিভ করলাম। বল, কি হয়েছে? তোদের জন্য কি আমাকে শাস্তি পেতে হবে? রাজুকে না পেয়ে আমাকে মেরে গেল। তোকে আবার কে মারলো? 3rd ইয়ারের সাথে ঝামেলা বাঁধিয়ে রেখে ভুলে গেছিস? ঝামেলা তো রাজুর সাথে, কিন্তু তোকে মারবে কেন বুঝলাম না। আচ্ছা দাঁড়া, কলেজে আসছি। ওদের তো আজকে হচ্ছে। চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে হকি স্টিক নিয়ে বাইক বের করে কলেজে এলাম। জাহিরকে সাথে নিয়ে 3rd ইয়ারের ক্লাসের সামনে এলাম। আকাশ দেখ, 3জনের পিছনে দরজা দিয়ে পালাচ্ছে। পালিয়ে যাবে কোথায় শুনি? ওদের হাত পা ভেঙে তারপর ছাড়বো। ওদের পেছনে পেছনে দিলাম দৌড়। 3তলা থেকে নেমে নিচে আসে দেখি রাজু স্টাম্প নিয়ে দাঁড়িয়ে আছে। পালিয়ে যাবে আর কত দূরে? এবারের মতো মাফ করে দেন, আর এমন ভুল হবে না। আমাদের ভুল হয়ে গেছে। তোদের সমস্যা রাজুর সাথে, কিন্তু জাহিরকে মারলি কি জন্য? পাকনা গজিয়েছে তোদের, তাই তো? জুনিয়র হয়ে সিনিয়রদের গায়ে হাত, তোদের সাহস দেখে অবাক হচ্ছি। না ভাই, আমরা আর এমন কিছু করব না। আমাদের মাফ করে দেন, এমন ভুল আর কখনো হবে না। জাহির, কি করবি? তুই যদি মারতে চাস তাহলে মারতে পারিস, আর যদি বলিস মাফ করে দিবি তাহলে ছেড়ে দে। ওদের ভুল এই প্রথম, আর এটাই শেষ। না মেরে ছেড়ে দেবে কি জন্য? বাইম্মাস, তুই চুপ থাক। তোর জন্য সবকিছু হয়েছে। ওদের তুই মারতে গেছিস কি জন্য? আমার শার্টের কলার ধরবে আর আমি ওদের ছেড়ে দেবো? ওদের সাহস কত বড়! বড় ভাইদের শার্টের কলার ধরে। আমার ফ্রেন্ডের সাথে আপনি বাজে ব্যবহার করবেন কেন? বড় ভাই হিসেবে তো আপনার সেই জ্ঞান হওয়া উচিত ছিল।
আপনি বড় হয়ে কি আপনার সব অন্যায় মাপ? আবার কথা বলিস তুই? তোর তো সাহস কম না, মুখে মুখে কথা বলিস। সবাই চুপ। জাহির, তুই কি করবি? ওদের ছেড়ে দিবি না মারবি? যাই পরের মতো তোকে মাফ করে দিলাম। যা এবার তোরা, এবারের মতো তোদের মাফ করে দিলাম। আমার এই বন্ধু নেহাত আমাদের দুজনের থেকে ভালো, তাই তোদের মাফ করে দিল। কিন্তু আমি বা রাজু হলে তোদের একটারও হাত পা অক্ষত থাকতো না। ওরা তিনজন চলে গেল। আমি রাজুর কাছে এসে পেটে দিলাম খুশি। পেট ধরে নিচে বসে গেছে। ও মা গো, আমি গেলাম, পেট মনে হয় ফেটে গেল। 22 মাস তানজিলাকে তো যদি এতই পছন্দ, তাহলে সরাসরি প্রপোজ করে দে। আমার নাটক করিস কেন? বাল, প্রপোজ করতে গিয়ে তো উল্টাপাল্টা কাজ হয়ে গেল। শালের পিছনে 1 বছর ধরে পড়েছি, কিন্তু পড়ছে না। তোর দ্বারা বাল হবে। ওই মেয়েকে বাদ দিয়ে অন্য মেয়ের পিছনে সময় দে, দেখবি পটে গেছে। শালা ছেঁচড়া লুজার, এতক্ষণ লুকিয়ে থেকে এতক্ষণে আসছে সাহস দেখাতে। জায়গা মতো লাথি দিয়ে তোর ভবিষ্যৎ অন্ধকার করে দেবো। যা সর তুই। সেলাই লেগেছে নাকি বল, কত টাকা খরচ হলো? আমি টাকা দিয়ে দিচ্ছি। তোর কিছু করতে হবে না রে বোকাচোদা। জাহির বেশ কিছুক্ষণ ধরে রাজুকে গালি দিল। শালা এমনি দিক থেকে আমাদের থেকেও ভালো, এইসব ঝামেলার মধ্যে থাকে না। মনের দিক থেকেও ভালো, কিন্তু যদি রেগে যায় তাহলে ওর এই মেন অস্ত্রই হলো গালি দেওয়া শুরু করে। এর বাইরে আর কিছুই না। থাক বন্ধু, আর না। এখন বাসায় যাবি নাকি? চল। আমার একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, ক্লাস করব, তুই বাসায় গেলে যা। আর এই মাদারবোর্ড, তোর ক্লাস আছে না? ক্লাস আছে, কিন্তু ক্লাস করতে ইচ্ছে করছি না। আর বিবাহিত ব্যাচেলার তোর বউয়ের না আজকে দেশে আসার কথা? এখন বাসায় আছে, ভাবছি ডিভোর্স দিয়ে দেব। এমনভাবে তো আর জীবন চলে না ভাই। ওনার ব্যবহার, কথার ধরন কখনো চেঞ্জ হবে না। আমাকে তার সহ্য হবে না, আর কখনো মেনেও নেবে না। আর 1 মাস অপেক্ষা কর, হুটহাট কোন ডিসিশন নিস না। সেটাই, যদিও তার সাথে কথা বলি না। নিধি আপু আমার সাথে কথা বলে না, কথা বলতে গেলেই খিটখিট করে। ওই যে দেখ, তোর শালা সম্বন্ধে আসছে। নিশ্চয়ই ওর বোনের কথা জিজ্ঞেস করবে। আসতে দে। নয়ন আমার কাছে এলো, এসে ওর বোনের কথাই জিজ্ঞেস করলো। ভাইয়া, তুমি আপুকে নিয়ে আসতে যাওনি? তুমি কলেজে যে? রাজশাহী থেকে চলে এসেছি নিধিকে রেখে, তারপর কলেজে এলাম একটু আগে। তুই কি এখন বাসায় যাবি? আমার ক্লাস শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি বাসায় চলে গেলাম। আচ্ছা যা। নয়ন চলে গেল। আমি রাজুর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসি বাসায়। জাহির তখনই ক্লাসে চলে যায়। এসে ফ্রেশ হয়ে খেতে এলাম। আজকে সবাই আছে। আকাশ, তুমি আবার কোথায় গেছিলা? সাথে হকি স্টিক নিয়ে গেছিলা, ঘটনা কি? তেমন কিছু না, একটু কলেজে গিয়েছিলাম, একটা খেলা ছিল তাই গিয়েছিলাম। কেন মিথ্যা বলো ভাইয়া? তুমি থার্ড ইয়ারের গুলোকে মারতে গেছিলা না? আমি তো দেখলাম তুমি স্ট্রিক নিয়ে থার্ড ইয়ারের কয়েকজন স্টুডেন্টকে পেছনে দৌড়াচ্ছ। মনে মনে বললাম, আব্বে শালা, তোকে তো আমি পরে দেখে নেব। তুই আবার গেছিলি মার্কেট করতে। এবার প্রিন্সিপাল যদি তোমাকে কিছু বলে তাহলে বলে দিব যেন তোকে টিসি দিয়ে বের করে দেয়। আমি কিছু বললাম না। কিছু বলতে গেলে আরো যে বকা খেতে হবে সেটা জানি। চুপচাপ খাচ্ছি। তখন চাচ্চু নিধি আপুকে উদ্দেশ্য করে বলল, এখন তোর কি করা ইচ্ছা? আগে কয়েক মাস বিশ্রাম নিই, তারপর ভেবে দেখবো কি করবো। এখন কোনো প্ল্যান নেই, তাই কিছু বলতে পারছি না। যে যার মতো করে কথা বলছে, আর আমি শুধু শুনে যাচ্ছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। তারপর দিলাম লম্বা একটা ঘুম। বিকেলে নয়নকে দেখে ওর কাছে গিয়ে ওর গলা চেপে ধরে বললাম, ওই হরামজাদা, তখন বললি কেন আমি কলেজে কি করছিলাম? তুই জানিস না আব্বু কেমন? আমি যা দেখেছি তাই তো বলছে। মিথ্যা কি বললাম শুনি? তোর সত্যি মিথ্যার গোষ্ঠী গেলাই। তোকে কি আমি বলতে বলেছি? তোকে তো আজকে আমি। এই, এখানে কি হচ্ছে? তুই আমার ভাইকে মারছিস কেন? এই কে এটা রে? আমরা দুই ভাই কি করব না করব তাতে আপনার কি? হ্যাঁ, আমাদের বিষয়ে কেউ মাথা কামায় না, আর আপনার না কামালেও চলবে। তুই আমার ভাইকে মারবি আর বলিস আমি কিছু বলতে পারবো না? মাইটি নিস তুই? আপু, ভাইয়া তোমার বর হয় আর কিভাবে কথা বলছো? একটু তো সম্মান দাও। আর আমরা দুই ভাইয়ের মধ্যে তোমার নাক গলাতে হবে না। ওরে, বর বলে কে মানে যে সম্মান দিব? আমি কখনো বলেছি যে আকাশ আমার বর আর স্বীকার করেছি? আর তুই নেক্সট টাইম বর হাজবেন্ড এগুলো বলিস তাহলে না তোর কপালে দুঃখ আছে। যাও, সরো তুমি। তুমি তোমার কাজ করো, আমাদের মাঝে আসতে হবে না। যাই, বাইরে থেকে ঘুরে আসি। চল, আমিও বাইরে থেকে ঘুরে আসি। তারপর আমিও চলে আসি। 2 দিন পর ছাদে দাঁড়িয়ে আছি। তখন, তুই থাক, তোর সাথে আমার কথা আছে। কি বলবে আল্লাহ ভালো জানেন। জি বলেন, কি বলবেন? তুই আমাকে ডিভোর্স দিয়ে দে। আমি ওইখানে এই জায়গায় বাধা হয়ে আছি। আমি উন্মুক্ত থাকতে চাই।
কেমন আমাকে বন্দি বন্দি মনে হচ্ছে। আমার আবারও কানাডায় চলে যাব আমি। ও, একেবারে ডিভোর্স নিয়ে নেবেন? মানে? উকিল ধরবো না কাজীকে বলবো? কাজীকে বললে উনি 3 মাস ডিভোর্স করাবেন, মানে 1 মাস পর পর একটা করে তালাক পড়বে। আর উকিলকে বলে একেবারে হয়ে যাবে। কিছু প্রবলেম ফেস করতে হবে, যেমন আমাদের তো কারো বিয়ের বয়স হয়নি। আমার মনে হয় উকিল থেকে কাজীকে বেটার হবে। সময় নিয়ে হলেও এটা ভালো হবে। না এখনই মৌখিক দিয়ে দেবো, কোনটা? তাই নাকি? তোর একটু খারাপ লাগছে না? কেন খারাপ লাগবে? আমি জানি এমন কিছুই হবে। আপনি ভাইয়াকে পছন্দ করতেন, আমাকে না। এখনও হয়তো ভাইয়াকেই করেন। আমাকে কেমন ঘৃণা করেন, অথচ আমাকে ঘৃণা করার কোনো কারণই দেখি না। সে যাই হোক, আপনি বলেন কিভাবে ডিভোর্স নেবেন? আমিও ভাবছিলাম এমনভাবে তো থাকা যায় না, তাই ডিভোর্স করে নেওয়াটাই বেটার হবে। তবে ভাবছিলাম আপনাকে 1 মাস পর বলবো, কিন্তু আপনি যেহেতু এখনই বললেন তাই আরও সহজ হয়ে গেল। তাহলে আগামীকাল চলেন কাজী অথবা উকিলের কাছে যাই। তুই এমন ভেবেছিলি? আমি ভাবলাম তুই আমাকে ডিভোর্স দিবি না, আমাকে ভালোবাসিস, তারপরে আরও কত কিছু যে ভাবছিলাম। আমি সব কিছু জানার পরেও কেন আপনাকে ভালোবাসতে যাব? প্রয়োজন আছে নিজের সর্বনাশ নিজে করার? আর মেয়ে মানুষের অভাব আছে নাকি? একবার হ্যাঁ বললে কয়টা বাসায় এসে হাজির হবে তার ঠিক নেই। এই চাপা কম মার। তোর পেছনে মেয়ে ঘুরবে? মেয়েদের রুচি এত খারাপ না। আর সত্যি যদি ঘুরে তাহলে তাদের সত্যি রুচি খারাপ। আপনার থেকে সুন্দর মেয়ে নিয়ে আসতে পারবো। ডিভোর্সটা হতে দেন, তারপর দেখেন কি হয়। আর কিছু বলা থাকলে বলেন, আমি বাইরে যাব। আর কখন যাবেন আমাকে বলবেন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আর কি কিছু বলবেন? না, তুই যা। আচ্ছা। ঘুরতেই দেখি ভাবি দাঁড়িয়ে আছে। সবকিছু কি শুনে নিল? শুনলে শুনবে, তাতে কি হয়েছে? তুমি কখন এলে? মাত্রই। একটু বাজারে যাও, আমার পিৎজা খেতে ইচ্ছে করছে। এখনই নিয়ে আসতে হবে নাকি? না, আজকে খেতে ইচ্ছে করছে। তুমি বরং কাল নিয়ে আসিও, তাহলেই হবে। তোমার ভাই থাকলে তোমাকে বলতে হতো না। এখন এত কিছু বুঝি না। তুমি রেস্টুরেন্টে যাও, গিয়ে একটা বড় পিৎজা নিয়ে এসো। তুমি বাজারে চলে যাও, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, টাকাটা দাও। টাকা ছাড়া আমি কোথাও যাচ্ছি না। তুমি আবার আমাকে দিয়ে নিয়ে আসবে, কিন্তু টাকা দেবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে আসো। বাবির সাথে নিচে এসে টাকা নিয়ে চলে আসি রেস্টুরেন্টে। তারপর পিৎজা নিয়ে কিছুক্ষণ পরে বাসায় এলাম। পিৎজা দিয়ে আসতে যাব তখন আমাকে সাথে করে নিয়ে যা। বাসায় বসে থেকে কি করবো, একটু ঘুরি। আমি এখন ঘুরবো না, বন্ধুর সাথে গিয়ে আড্ডা দিব। অন্য সময় ঘুরতে বের হবেন। আর সন্ধ্যা হয়ে এলো, এখন কোথায় ঘুরবেন? বাইক থাকতে সমস্যা কি? আর রাতের পরিবেশটা আমার কাছে অনেক ভালোই লাগে। আমার বাইকে বেশি ফিউল নেই। আমি তোর বাইকের ট্যাঙ্কি ফুল করে দিচ্ছি। আচ্ছা দাঁড়ান, নয়নের নাম্বার বের করে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করতে বললাম, তুই কোথায় আছিস এখন? কেন ভাইয়া? তোর আপু ঘুরতে বের হবে, ট্যাঙ্কি ফুল করে দিবে বললো। ট্যাঙ্কি ফুল করতে চাইলে তাড়াতাড়ি বাসায় আয়। তোমার বউ তোমাকে বলেছে তুমি নিয়ে ঘোরো। আমি যেতে পারবো না এখন, এখন আমি ব্যস্ত আছি। তুই আসবি না আমি চাচ্চুকে বলবো তোর গফের কথা? ধুর, ভাল লাগে না, শুধু ভয় দেখায়। আর বোঝো না কেন, এখন একটু ব্যস্ত আছি। প্লিজ ভাইয়া, তুমি নিয়ে যাও আজকের মতো। পরের বার থেকে আমি নিয়ে যাব, প্রমিস। পরের বার থেকে তোকেই নিয়ে ঘুরতে হবে। ফোন কেটে দিয়ে বললাম, আচ্ছা আপনি রেডি হয়ে আসেন। আমি রেডি হয়ে আছি। ও আচ্ছা। বাইরে এসে বাইকে উঠে বসতেই নিধি পেছনে উঠে বসে কাঁধে হাত রাখলো। কোথায় যাবেন আর কোথায় ঘুরবেন? তোর যেখানে যেখানে ভালো লাগে সেখানে নিয়ে চল। আগে পাম্পে চল। তোর ট্যাঙ্কিটা মানে তোর বাইকের ট্যাঙ্কি আর কি ফুল করতে হবে না? আচ্ছা। স্টার্ট দিয়ে চলে এলাম পাম্পে। এসে বাইকের ট্যাঙ্কি ফুল দিয়ে বেরিয়ে পড়লাম। ঘন্টাখানেক পরে ফুচকার দোকানে আসতেই, আরে তুমি এখানে? কে এটা, গার্লফ্রেন্ড নাকি? আরে না, চাচাতো বোন। কেমন আছো বলো? কয়দিন ধরে কলেজে দেখি না। আর বলো না, অসুস্থ হয়ে গেছিলাম তাই যেতে পারিনি। আজকে কিছুটা সুস্থ বের হয়েছি। তোমার কি অবস্থা? আমার অবস্থা তো অনেক ভালো। তোমার অবস্থা কি আর জিজ্ঞেস করব, বললাই তো। বয়ফ্রেন্ড খুঁজে পেলা? আরে না, তোমাকে বললাম কিন্তু তুমি তো রিজেক্ট করে দিলা। সে যাই হোক, তুমি কি এখনো সিঙ্গেল? দুটোর মধ্যেখানে আছি। আসো ফুচকা খাই। আরে না, খেলাম, তোমরা খাও। আচ্ছা থাকো, এখন বাসায় যাই, না হলে আম্মু বকাঝকা করবে। আগামীকাল কলেজে দেখা হবে, বাই। ওকে। সাগরিকা চলে গেল। চেয়ারে বসে ফুচকাওয়ালাকে ফুচকা দিতে বললাম। মেয়েটি কি তোর ক্লাসমেট? নিধি আপু কিছু বলল না। আপনার থেকে মেয়েটা সুন্দর না? এই বিয়ের কারণে এইসব এড়িয়ে এসেছি। আশা করি খুব তাড়াতাড়ি এগুলো করার জন্য ছাড় পেয়ে যাব। মনে হচ্ছে তুই খুব এক্সাইটেড হয়ে আছিস।
মনে কর আমি তোকে ডিভোর্স দিয়ে দিলাম, তখন কি হবে? আপনি আমাকে বর হিসাবে মানবেন না, অধিকার দেবেন না, আবার বলেন ডিভোর্স দেবেন না। এটা তো হতে পারে না। আপনি ডিভোর্স না দিলেও কিছুই হবে না, আমি দিলেই আনাফ। আমি যদি ডিভোর্স দিই তাহলে ডিভোর্স হয়ে যাবে। আপনি সিগনেচার করেন অথচ না করেন। আমি যদি তোর উপরে কেস করি তাহলে তুই কি করবি? আমাকে তো হারাবেনই, সাথে আপনি আপনার পরিবারকেও হারাবেন। এমন কাজ করলে আপনার দুই কুলি যাবে। তোর এত কনফিডেন্স কোথায় এলো? তুই কিভাবে বুঝলি যে আমার পরিবারও আমাকে বাসায় জায়গা দেবে না? মুচকি এসে বললাম, কি প্রয়োজন এসব প্রশ্ন করার আর উত্তর জানতে চাওয়ার? কিছু জিনিস না বলাই ভালো, আর না জানাই ভালো। আমি আবারও কানাডা চলে যাব। ভেরি গুড। দেশে থেকে কি করবেন? ওখানে একটা কানাডিয়ান ছেলে দেখে বিয়ে করে লাইফ সেট করে নেবেন। আর কি চাই বলেন? ঠিক বলছিস, ওখানে তো এইসব ফুচকা পাওয়া যায় না। বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট খুঁজলে পাওয়া যেতে পারে, তবে এত সময় কোথায়? আজকে ইচ্ছে মতো খাই। আপনার ইচ্ছা। নিধি ফুচকা খাওয়া শুরু করলো। 2 প্লেট খেয়ে বলল আর খাবে না, তাই উঠে বিল দিয়ে দিল। তারপর ওখান থেকে চলে এলাম বাসায়। বাসায় আসতে আসতে, কি ব্যাপার, দুজনে কোথায় গিয়েছিলা? কি সামথিং সামথিং? নাথিং। রুমে এসে চেঞ্জ করে বিছানায় ধপাস করে পড়ে গেলাম। ফোন বের করে ফেসবুকে ভিডিও দেখতে লাগলাম। রিলস দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল। বেশ কিছুক্ষণ পরে খাবার খেতে এলাম। তারপর খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। কি রে বিবাহিত সিঙ্গেল, কি অবস্থা তোর? দেশে এসে কেমন লাগছে তোর? এই তো ভালো। তোর কি অবস্থা বল? আমার অবস্থা ভালো। তো তোর এখন প্ল্যান কি? কি করবি এখন? বিজনেস দেখাশোনা নাকি আবার বিদেশে যাবি? এখনো ঠিকভাবে ভাবিনি। ভাবলাম আকাশ হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু এসব কিছুই নেই। তোকে ভালোবাসতে যাবে কেন? ওর জন্য তুই কি করেছিস যে তোকে ভালোবাসবে? তুই আকাশকে বর হিসেবে মেনে নিবি না, তাই চলে গেলি কানাডা। ওখানে 6 বছর থাকবি। আকাশের সাথে এই 6 বছরে ঠিক মতো কথা বলিসনি বলছিলি। তোকে তোর কোন দিকটা দেখে তোকে ভালোবাসবে, বা তো কোন কারণে ভালোবাসবে? ভালোবাসতে গেলে কোনো না কোনো কারণ তো থাকা চাই, তাই না? আর যাবার আগে কি কাণ্ড করে গেছিস, ভুলে গেছিস নাকি? তা ঠিক আছে, কিন্তু আমি ওর বউ না। তো এই কারণে তোকে ভালোবাসবে? ভালোবাসা কি এতটাই সহজ? আর তুই না বললি ডিভোর্স দিয়ে দিবি, তাহলে এইসব বলছিস কেন? আরে আমার থেকে আকাশ বেশি এক্সাইটেড হয়ে আছে ডিভোর্স দেওয়ার জন্য। তো কি করবে? এমন সম্পর্কে থাকার চেয়ে না থাকাই ভালো। নতুন করে আবার অন্য কারোর সাথে সম্পর্কে জড়াবে? কি করবো বুঝতে পারছি না, তুই বল আমি কি করলে ভালো হবে? দুঃখিত, এটা পারবো না। তোকে নিজে ভেবে ডিসিশন নিতে হবে। আমি কোনো ঝামেলায় পড়তে চাই না। তখন কোনো রকম সমস্যা হলে আমাকে দোষারোপ করবি। বুঝলাম, আমার একজনকে পছন্দ আছে, ক্রাশ বলতে পারিস। ওহ, যদি সেই ছেলের সাথে তুই নিজেকে কমফোর্টেবল মনে করিস তাহলে তাকেই বিয়ে করে নে, অথবা প্রেম কর। যখন বর থাকা সত্ত্বেও অন্যকে ক্রাশ বানাতে পারিস, তখন মনে হয় না আকাশের সাথে সুখী হতে পারবি। তুই না আকাশকে পছন্দ করতে পারবি না ভালোবাসবি? কিন্তু আকাশের সুখ যে আমার সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে আকাশের জীবনে থেকে আকাশের জীবনকে কয়লা 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 করে দিত। শালিক খাচ্ছুনি, তোর যা ভালো লাগে কর, আমি কিচ্ছু বলতে পারবো না। আহা বল না কি করলে ভালো হবে? দেখ, আমি এইসবের ভেতরে নেই। আর ক্রাশ না কি যেন বললি, তাহলে এত ভাবিস কেন? যদি সমাধান নাই দিতে পারলি তাহলে তোকে বললাম কেন বলতো? আমি কিভাবে বলবো কেন, তুই আমাকে বললি তো। বুঝতে পারছি, আমাকে ভাবতে হবে। আচ্ছা, তোর মেয়ের কি অবস্থা, কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তোর বাসার সবাই কেমন আছে বল? আলহামদুলিল্লাহ ভালো। বাকি সব ফ্রেন্ডদের কি অবস্থা রে? কি আর অবস্থা হবে, সবাই তাদের নিজ নিজ সংসার ধর্ম নিয়ে ব্যস্ত। তুই শুধু পিছিয়ে আসিস। না হলে আমাদের বান্ধবীদের মধ্যে সবারই 1-2টা করে বাচ্চা হয়ে গেছে। সত্যি তো আমি পিছিয়ে পড়ে গেছি রে, দেখা যাক কি হয় সামনে। আচ্ছা থাক, আমার বর বাসায় চলে এসেছে, আবার অন্য কোনো একদিন কথা হবে। আচ্ছা ঠিক আছে। টাকা কি হবে শুনি? আমার ল্যাপটপটা কিছুদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে, ভাবছি ঠিক করব। 3000 টাকা হলে হয়তো হয়ে যাবে। কি এমন ঠিক করবি যে 3000 টাকার ঠিক হয়ে যাবে? 1 লাখ টাকার ল্যাপটপ ইউজ করিস, আরে বলিস 3000 টাকায় ঠিক হয়ে যাবে? আমার কাছে মিথ্যা বলিস? আরে না, সত্যি সত্যি আমার ল্যাপটপটা নষ্ট হয়ে পড়ে আছে, ওটা এমনি আইডিয়া করে বললাম। আচ্ছা, তোর আমার থেকে নিয়ে নিবি। আচ্ছা ঠিক আছে। খাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে আবার গেমে ঢুকলাম। গেম খেলতে খেলতে নিধি এলো। কিছু কি বলবেন? এখন কি কোথাও যাবি? কেন বলুন তো? না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে?
আপনি জেনে কি করবেন? গুরুত্বপূর্ণ কিছু বলা থাকলে বলতে পারেন, আর না হলে যেতে পারেন, গেম খেলছি। না, কিছু বলার নেই। ও আচ্ছা, তাহলে হয় বসেন কোথাও, আর না হলে আপনার রুমে গিয়ে ঘুমান। তুই কি আমাকে তোর রুম থেকে তাড়িয়ে দিচ্ছিস? এমনভাবে কথা বলছিস মনে হচ্ছে তুই আমাকে খুব রেগে আছিস আমার উপরে। এত অ্যাগ্রেসিভ কেন? হোয়ার ইজ সো অ্যাগ্রেসিভ? আমি কোথায় আক্রমণ করলাম আপনাকে? আমি বলেছি হয় বসেন, আর না হলে আপনি রুমে গিয়ে ঘুমান। এখানে অ্যাগ্রেসিভের কি দেখলেন? মাথা কি খারাপ হয়ে গেছে আপনার? না তেমন না, মনে হচ্ছে তুই আমাকে সহ্যই করতে পারছিস না, তাই বললাম। এত খিদে থাকলে আমার মাথা না খেয়ে অন্য কিছু খান, তাতে মন প্রাণ পেট সবই ভরবে। এমনভাবে মাথা খেলে মন ভরে অনেক তৃপ্তি পাওয়া যায়। আচ্ছা চল না, কোথা থেকে ঘুরে আসি। আমি পারবো না, নয়নকে বলেন, আমার কাজ আছে, আমাকে এখন যাওয়া লাগবে। হঠাৎ এত পিরিত জমাতে কেন এলেন বুঝলাম না, ঘটনা কি বলেন তো? আরে বাসায় থাকতে ভালো লাগে না, তাই একটু ঘুরতে যেতে চাইছি। থাক, তোকে নিয়ে যেতে হবে না, যাই একটু ঘুমাই, আর না হলে মুভি দেখবো অথবা অ্যানিমে দেখি। যান। নিধি চলে গেল। আমি আবার গেম খেলতে মন দিলাম। কিছুক্ষণ গেম খেলে চলে আসি, বাইরে রাজু আছে, ওর সাথে এক জায়গায় বসে আছি আর কি, বুঝলি? হঠাৎ করে নিধির ব্যবহারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। কাল বিকেলে ডিভোর্সের বিষয়ে কথা বলল, তারপর সন্ধ্যা ঘুরতে গেল, তারপর আবার আজকে ঘুরতে যেতে চাইছিল। এই মুহূর্তে ওনার ফাঁদে পা দিস না। গতকাল পর্যন্ত তোর সাথে খারাপ ব্যবহার করলো, আর হঠাৎ করে এত পরিবর্তন। আমার তো বিষয়টা কেমন যেন লাগছে। দেখ, ওর পিছনে হয়তো অন্য কোনো মতলব আছে। আমি ভাবছি একবার কাজের কাছে যাব, আর আমাদের বিয়ে তো এখনো রেজিস্ট্রি হয়নি। কি করব না করব সেটা বলতে হবে। এমনভাবে থাকতে আর ইচ্ছা হয় না। এমনভাবে কি জীবন চলে বল? এত তাড়াহুড়ো কিসের? তুই না বললি 1 মাস পরেই সব করবি? উনি যেহেতু বলছেন সেহেতু দিতে সমস্যা কোথায়? আচ্ছা চল, কাজের সাথে কথা বলে আসি, কি বলছে সেটা শুধু শুনবো। আচ্ছা চল। তারপর ওনার থেকে উঠে কাজে এসে ওনার সাথে কথা বললাম। উনি বলল যে 4,000 টাকা লাগবে, আর কিছু সিগনেচার, আর বিয়েতে যে 1 অথবা 2 সাক্ষী হিসেবে ছিল তাদের সিগনেচার। ঝামেলা কম না রে ভাই। তা তো হবেই, কি করবি এখন? আচ্ছা চল, ওগুলোর সাথে কথা বলবো। অনেক দূরে যেতে হবে, দুপুরে খাবার তাহলে তোকে খাওয়াতে হবে। আচ্ছা চল। ওখান থেকে উকিলের কাছে আস্তে আস্তে 1:30 বেজে গেল। ওনাকে পেলাম না, কারণ লাঞ্চ করতে গেছে, তাই আমরাও এসে খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ পরে ওনার অফিস থেকে বের হতেই ফোন এলো। বাসা থেকে ফোন দিয়েছে, রিসিভ করে বললাম, হ্যাঁ আম্মু বলো। কোথায় আছিস তুই? বাড়ি আছি আম্মু। কেন বলো তো? কেন মানে? খাবি কখন? খাওয়া হয়ে গেছে, আর বাইরে আছি, আসতে দেরি হবে। ও আচ্ছা ঠিক আছে। আম্মুর ফোন কেটে দিয়ে উকিলের সাথে কথা বললাম। উকিলের অফিস থেকে বের হয়ে বললাম, কাজী থেকে উকিলের কাছে ডিভোর্স করালে ভালো হবে, তাই না? তাহলে উকিলের কাছে আসলেই আসবো। চল কোথাও ঘুরে তারপর না হয় বাসায় যাব। তারপর ওখান থেকে দুজনে চলে এসে ঘুরে সন্ধ্যায় বাসায় এলাম। বাসার মহল মনে হচ্ছে গরম, সবাই কেমন করে যেন তাকাচ্ছে, কিন্তু আমি কি করলাম বুঝলাম না। এই দাঁড়া, তুই কোথায় গেছিলি আজকে? কেন বলো তো, কিছু কি হয়েছে? কি হয়নি সেটা বল। তুই উকিলের কাছে কি জন্য গেছিলি, আর কাজীর কাছে কি জন্য গেছিলি? আম্মুর কথা শুনে আম্মুর দিকে তাকিয়ে আছি, কি বলবো বুঝতে পারছি না। আম্মুকে এইসব বললো কে? রাজু বলল, কিন্তু রাজু তো এইসব বলবে না সেটা জানি। আমি রাজু ছাড়া তো এইসব কেউ জানে না। কোথায় না তো, আমি ওনাদের কাছে কি জন্য যাব? চুপ, আমার কাছে মিথ্যা বলে লাভ নেই। উকিল আর কাজী তোর ভাইয়াকে সব বলেছে। কেমনটা লাগে? ওই মাদার বোর্ডের কি প্রয়োজন ছিল বলার? এইসব কিছু কেন বলবে সেটাই তো বুঝলাম না। না তেমন কিছু না। কি হলো, তুই চুপ করে আছিস কেন? কিছু বলতে গেলে এখন ঝামেলা হবে, তাই চলে আসলাম রুমে। পেছনে পেছনে আম্মু এলো। ঝামেলা যে হবে সেটা বুঝতে পারছি। আমি চাই না কোনো ঝামেলা হোক। আম্মাকে উদ্দেশ্য করে বললাম, আমি এইসবে বিরক্ত হয়ে গেছি, এগুলো আর আমার ভালো লাগে না, তাই উকিলের কাছে গিয়েছিলাম। এমনভাবে জীবন চলতে পারে না। আমার ভবিষ্যৎ আছে, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা সবকিছু আছে। 6 বছর তো দেখলে, আর কত দেখবে? আর উনি আমাকে ডিভোর্স দেবার কথাই বলেছিল, তাই আর দেরি করতে চায়নি। আমি এইসবে বিরক্ত হয়ে গেছি। আমার আর ধৈর্য ধরার মতো শক্তি নেই, আর ধৈর্য ধরার ইচ্ছেও নেই। বুঝলাম, কিন্তু আর কিছুটা অপেক্ষা কর। এখন বাসায় এসেছে, এখন যদি সবকিছু ঠিকঠাক হয়, আগের থেকে ওর চলাফেরাও পরিবর্তন হয়েছে। তুমি বুঝলে কিভাবে সবকিছু ঠিক হয়ে যাবে?
গতকাল পর্যন্ত আমার সাথে খারাপ ব্যবহার করলো, আর কত কি বললো, আর তুমি বলো চেঞ্জ হয়েছে। গতকাল সে নিজে ডিভোর্স দেওয়ার জন্য বলেছে। 6 বছর ওখানে থেকেছে, ওখানে কি করেছে না করেছে তার ঠিক নেই। ওই মেয়ের উপর আমার বিন্দুমাত্র ভরসা নেই। আমি ওই মেয়েকে বিশ্বাস করি না। আর আমার সাথে যে ব্যবহার করেছে সেটার কথা তো নাই বললাম। আর আমি আর এভাবে থাকতে পারবো না। আমি মুক্তি পেতে চাই, মুক্তভাবে থাকতে চাই। এমনভাবে ডিসিশন নিলে তো হবে না, তুই বললেই কি হয়ে যাবে? আমার লাইফটাকে তোমরা নষ্ট করে দিয়ে বলো আমি বলেই সব ঠিক হবে না? আমি সব কিছু করতে পারি, আমার ডিসিশনের শেষ ডিসিশন। এই বিষয়ে আর কিছুই বলতে চাই না। এখন তুমি যাও আর আমাকে একা থাকতে দাও। আম্মু আর কিছু বললো না, চলে গেল। দেখি ভাবি এলো। তুমি আবার কি বলবা? ডিভোর্স দেওয়া ভালো না। তুমি চুপ থাকো, তোমার পরের জন্য এমন কিছু হয়েছে, আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। থাকো তুমি, তোমার সাথে কথা বলতে গেলেই সমস্যা বাড়বে। চাচি তো নিধিকে সেই কেলানি দিয়েছে, আর তোমাকেও তো দোষ দেওয়া যায় না। দোষ নিধিরও না, দোষ হলো তোমাদের দাদুর। থাক, মৃত ব্যক্তিকে নিয়ে কিছু আর না বলি। আর তুমিও এখন যাও, সবকিছু তোমাদের দুজনের জন্যই হয়েছে। তোমাদের কারণেই আমি ফেঁসে গেছি। ভাবি আর কিছু বললো না, চলে গেল। দেখে নিধি দাঁড়িয়ে আছে, গালে থাপ্পড়ে দেখে স্পষ্ট। বাহ, তাহলে বেশ জোরেই মেরেছে। বোকার মতো কেন মারতে গেল বুঝলাম না। যে যেখানে খুশি থাকবে সেখানে যায় না কেন, সমস্যা কি? আপনি কি কিছু বলবেন? বলা থাকলে বলেন না, না হলে চলে যেতে পারেন। তুই উকিলের কাছে যাওয়ার আগে বললি না কেন? আপনাকে বলতে হবে কেন? কেন বলবো আপনাকে? কি আপনি যে বলবো? আর গতকাল যেহেতু এই বিষয়ে কথা হয়েছে, সেহেতু এগুলো নিয়ে আপনার সাথে কথা বলে কোনো প্রশ্নই আসে না। তুই গেলি তো বাসার লোকজন জানলো কিভাবে? তা আমারও অজানা, সম্ভবত উকিল বলেছে। মাদারবোর্ড কি জন্য এগুলো বললো বুঝলাম না। এবার গেলে তো ওরে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে দিব। তোর জন্য আমাকে এত কথা শুনতে হয়েছে জানিস তুই? তোর জন্য আমাকে মারও খেতে হয়েছে। তো আমি কি করব? বিরক্ত না করে আপনি যান। নিধি চলে গেল। আমি বিছানায় চুপচাপ বসে থাকলাম। এমনভাবেই সময় কাটতে লাগলো। রাতে খাবার সময়, তোর কি এটাই শেষ ডিসিশন যে তুই নিধিকে ডিভোর্স দিবি? তো কি করব? এমনভাবে তো চলতে পারে না। 3 বছর তো এমনভাবেই পার করলে আর কত বছর অপেক্ষা করতে বলো? আমার একটা জীবন আছে, এমনভাবে তো চলতে পারে না। আর দুজনেই চাই যে যেন ডিভোর্স হয়ে যায়, তাহলে অপেক্ষা করে তো কোনো প্রশ্নই আসে না, তাই না? ও, যেহেতু দুজনেই চাস ডিভোর্স হয়ে যায়, তাহলে কি বলবো? তাও যদি তোরা দুজনে আরেকবার ভেবে দেখতি তাহলে ভালো হয়। সময় নেই একটু? আর কত সময় নেবে? 1 বছর, 2 বছর, না সারা জীবন? সবাই যখন জেনে গেছে তখন দেরি করার কোনো প্রশ্নই আসে না। ভাইয়া আর একটু ভেবে দেখো, আর 1-1.5 মাস সময় নাও। আর কোনো সময় নেব না। বিবাহিত জীবন 6 বছর প্লাস। আচ্ছা, তোর বোনকে জিজ্ঞেস করতো এই 6 বছরে কখনো আমার সাথে ভালো ব্যবহার করছে কিনা। প্রথম দিকে ভাবলাম যে ভাগ্য ছিল তাই এমন হয়েছে, ভাগ্য বলে স্বীকার করে নিয়েছিলাম এবং বউ হিসেবে মেনেও নিয়েছিলাম। কিন্তু তোর বোন এমন ব্যবহার করলো যে বলার মতো না। তোর বোন শিক্ষিত বেশি, তার মানে সাংসারিক জীবনে সুখী হবার কোনো চান্সই নেই। আর এইসব জ্ঞানীদের ভিতরে এমনি ডিভোর্স বেশি হয়। আজকে উকিল তাই বলছিল, কোথায় কেউ কাকে মানবে না, মনের মিল হবে না, একটুকুতেই ঝামেলা বাঁধবে আর অশান্তির সৃষ্টি হবে। আমি তোকে ডিভোর্স দেবো না, তোর সুখ আমার সহ্য হচ্ছে না। তোকে সারা জীবন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। তাতে কিছুই হবে না, আমি দিব। আপনি দিলেন কিংবা না দিলেন তাতে আমার কিছুই যায় আসে না। নিধু যেহেতু এখন মেনে নিচ্ছি, তাহলে এখন সমস্যা কোথায়? এত সমস্যা বলার পরেও যখন তোমরা বসে চাইছো না, তখন তোমাদের আর কি বলবো? আমার বলার মতো কিছুই নেই। তোর কথা আমরা বুঝেছি, কিন্তু তুই বুঝতে চাইছিস না কি কি সমস্যা হবে। আমরা যা বুঝি তুই তো তা বুঝিস না। সংসার করতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয়। যদি তুই স্যাক্রিফাইস করতে না পারিস তাহলে কোথায় সুখী হতে পারবি না। এখন অন্তত সব কিছু মেনে নে। যদি এই রকম ঝামেলা হয় তাহলে তখন তোর যা মন চাইবো তাই করিস, আমরা কিছু বলবো না। আমি আর কিছু বললাম না, চুপচাপ খেয়ে রুমে এসে শুয়ে গেলাম। শুয়ে আছি, তখন নিধি আমার ঘরে এলো, এসেই দরজাটা আটকে দিল। আবার নতুন করে ঝামেলা হবে। এতদিন নিধি মানলো না, আর এখন নিধি মানলেও আকাশ মানতে রাজি না। কি যে বলবো বুঝতে পারছি না। আমার শ্বশুর এমন একটা কাণ্ড ঘটিয়ে পৃথিবী থেকে বিদায় নিল যে তার তাপ এখনো বয়ে যাচ্ছে। শয্যাশয়ী মানুষ, ওনার কথা কেউ ফেলতে পারল না। চাচি, চিন্তা করবেন না তো, দেখবেন সব ঠিক হয়ে যাবে। দেখা যাক কি হয়। এখন সব নিজ নিজ মর্জির মালিক,
সব এখন বড় হয়ে গেছে, আমাদের কথা কি এখন শুনবে? আপনি আমার রুমে কি মনে করে? আর দরজা লাগানোর কারণ কি বুঝলাম না। আজকে তোর সাথে থাকবো, তোর সাথেই ঘুমাবো। 6 বছর আগে বাসর রাতে যখন আপনার কাছে গেলাম তখন আমাকে কি যেন বলেছিলেন? আমার চরিত্র খারাপ, আমি খারাপ, তারপর আরো কত কি যেন বলেছিলেন, মনে আছে? সেদিন একটা থাপ্পড়ও দিয়েছিলেন, মনে আছে? এখন দেখি আপনার চরিত্র খারাপ, সম্মান থাকতে থাকতে চলে যান। আগের কথা পাগে খেয়েছে, এখানে কোনো পুরনো কথা কেন টেনে আনছিস বলতো? মানুষ মাত্রই তো ভুল, তাই না বল? ঢং না করে আমার রুম থেকে বের হন। ন্যূনতম যদি লজ্জা শরম থাকে তাহলে আপনি আমার রুম থেকে বের হয়ে যাবেন। এমনভাবে বলছিস কেন? আমি তো তোর বউ, তাই না? ও আচ্ছা, বউ। আমাকে কখনো আপনার হাজবেন্ড মনে হয়েছে? আমার সাথে যে ব্যবহার করেছেন তখন মনে হয়নি যে আপনি আমার বউ আর আমি আপনার হাজবেন্ড? উঠে হাত ধরে দরজার কাছে এসে দরজা খুলে বের করতে যাব তখন এক হাত দিয়ে চোখ হাত ধরে নিল। ভালোভাবে বলছি, বের হয়ে যান। আমি যাবো না বলছি না, আমি যাবো না মানে যাবো না, এটাই আমার শেষ কথা। আমার রুমে আপনাকে থাকতে দেব না, মানে আপনাকে থাকতে দেব না। ডুপ্লেক্স বাসা, উপরে আমরা, মানে আমার রুম, নিধির রুম, নয়নের রুম, ভাইয়া আর ভাবির রুম। নয়নকে দেখে বললাম, এখানে আয় তো। দুঃখিত, কবি বলেছে বিবাহিতদের মধ্যে সিঙ্গেলদের চেতে নেই। শালা, তোর এমন জায়গায় মারবো যে নিঃশ্বাস নিতে পারবি না। তুই সিঙ্গেল? ভালোভাবে বলছি, তুই এখানে আয়, না হলে তোর সব কর্মের কথা চাচুর কাছে বলবো। আমার কথা শুনে আমার কাছে এলো। হৌদাই ভয় দেখায়, কি হয়েছে বলো? তোর বোনকে এখান থেকে নিয়ে যা, ওর হাত ধরে টান, আমি ওই হাত ছাড়াই। কবি বলেছে। কবি তোর নানির হ্যাডা বলছে। আর একটা কথা বলে তোর খবর আছে। আপু, তোর কি হয়েছে? হঠাৎ এত প্রেম ভাতের মারের মতো উতলে উঠছে কেন? এতদিন বলে আসলি বড় হিসেবে মানি না, আর এখন এত প্রেম ভালোবাসা কোথা থেকে এলো? আর যেহেতু তোরা দুজনেই ডিভোর্স দিয়ে দিবি, তাহলে এইসব আবার কি? আমি কখন বললাম ডিভোর্স দিব? আমি তো আর বলিনি যে ডিভোর্স দেব। আচ্ছা, আমাদের ছেলেদের কি তোরা মেয়েরা খেলনা মনে করিস? যখন মন চাইবে এইসব প্রেম দেখাবি, আর যখন মন চাইবে খারাপ ব্যবহার করবি। এত কিছু করার পরেও কিভাবে তুই এমন করছিস আমার বুঝে আসে না। তুই চুপ থাক, এত কথা বলিস কিসের জন্য? তুই তোর রুমে গিয়ে ঘুমা, যা সত্যি। আমার যা ইচ্ছা তাই করবো, তোর নাক গলানোর কি আছে রে? নেহাত, তুই আমার বড়, নাহলে তোর কি যে অবস্থা করতাম আমি। ভাইয়া, তুমি কি করবা করো, এখানে থাকলে রাগ উঠবে, বিবেক বুদ্ধি না থাকলে যা হয়। তোর বোনের কাছে এইসব কিছুই মনে হয় না। আমার সাথে যা করেছে ওইগুলো ডাল ভাত মনে হচ্ছে। জোর করে ছাড়িয়ে টেনে সরিয়ে বললাম, এইসব নাটক করার প্রয়োজন নেই। আপনি আপনার মতো ছিলেন, থাকেন, আর আমাকে আমার মতো থাকতে দেন। আমি যেমন আপনার জীবনে ইন্টারফেয়ার করিনি, আপনিও করবেন না বলেই দরজাটা লাগিয়ে ছিটকিনি লাগিয়ে দিলাম। এত বছর পরে প্রেম দেখাতে এসেছে। তুই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছিস কেন? আর চোখের পানি ঝরিয়ে কি করবি বল? তুই ভাইয়ের সাথে একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর খারাপ ব্যবহার করেছিস। সে কিভাবে তোকে মেনে নিবে? আমার খারাপ লাগলেও কিছু বলার মতো নেই। পুরো পরিবার বোঝাতে অক্ষম, আর ভাইয়াকে সেভাবে প্রেশারও দিচ্ছে না, কারণ সবাই জানে তুই কি করেছিস। এমন নয় যে তোর জীবন একজনের জন্য থেমে যাবে। তুই আমাকে ডিভোর্স দিতে বলেছিস? ভাই হয়ে কিভাবে এমনটা বলতে পারলি? বারে, এখন যত দোষ নন্দ ঘোষ। এতদিন তুই তো বলে এসেছিস বড় হিসেবে মানিস না, ওই বিয়ে মানিস না, ডিভোর্স দিয়ে দিবি, তারপর আরো কত কি। আর এখন আমাকে বলিস যে আমি নাকি বলছি? দোষ তো তোর, এই সব কিছুর দায় তোর। মানবি না বলেই 6 বছর থাকলি বিদেশে, আরো কত কি করলি, আর এখন এইসব বলছিস? এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন বুঝি কি হবে বলো? এখন এখানে না দাঁড়িয়ে থেকে গিয়ে ঘুমাও। নয়ন ওর রুমে চলে যায় আর নিধি একটু দাঁড়িয়ে থেকে ওর রুমে চলে যায়। প্রতিদিনে যা রুটিন সেগুলো করেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম। টেবিলে সবাই আছে, কিন্তু নিধিকে দেখলাম না। নিধির বিষয়ে কেউ কোনো কথা বলল না, আর সব কথার ভিতর দিয়ে খাবার শেষ করে যে যার কাজে চলে গেল। যাই, আজকে কলেজ থেকে ঘুরে আসি। কিছুক্ষণ বসে থেকে একটু পরে রেডি হয়ে চলে এলাম কলেজে। কিরে বন্ধু, কি অবস্থা তোদের? আমার তো ভালো, তোর কি অবস্থা? সাগরিকা তোর কথা জিজ্ঞেস করেছিল। ওর আবার কি হলো যে আমাকে খুঁজছিল? সেটা বড় কথা নয়, কথা হচ্ছে রাজু কি কলেজে এসেছে? আসবে না বলেছে।
কিন্তু বাইম্মা যে বলল আজকে কলেজে আসবে। দেখ, কোথাও মুখ দিয়ে বসে আছে হয়তো। ওর চরিত্র তো আবার এমনই, মেয়ে দেখলেই হলো ওর জিভ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। আচ্ছা, তোর মতো ভালো স্টুডেন্ট আমাদের বন্ধু হলে কিভাবে? এখন যাওরামি করবি না, মন ভালো নেই। কেন, কি হয়েছে? তোর মন খারাপ কি জন্য শুনি? বাসায় সকাল সকাল এক চোট হয়ে গেছে। আমার ছোট বোনের সাথে মারামারি করতে গিয়ে আব্বু তো আমাকেই মেরে দিল। থাক বন্ধু, কান্দিস না। ছোট ছোট শহরে এমন বড় বড় ঘটনা ঘটতেই থাকে। তোর কথা বল। আর কথা, আমি ভেবেছি ডিভোর্স দিয়ে দিব। গতকাল উকিলের কাছে গিয়েছিলাম, কথা বলে এসেছি। তাহলে শোন, গত পরশু দিন থেকে কি কি হয়েছে। জাহিরকে সবকিছু বললাম, এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। বুঝলাম, কিন্তু এখন যদি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে থাকতে চাই, তাহলে মাপ করে থাক, সংসার কর। কিন্তু ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে পিছনে লাথি মেরে বিদায় করে দিতে বলবো। এমনভাবে সবসময় মানিয়ে নিতে নিতে তোর জীবনটা শেষ হয়ে যাবে। এবারের মতো আপন করে নে, বলে দিবি এটার আপনার প্রথম ভুল এবং শেষ ভুল। ভেবে দেখছি কি করব, দেখি শেষ পর্যন্ত কি ভেবে পাই। তাহলে আরেকটা বিয়ে করে নে, ট্যাপু করলেও সমস্যা হবে না। ছুসালা, একটা নিয়ে এই অবস্থা, তখন না জানি কি অবস্থা হবে। আজকে ক্লাস করবি না? আবারও যাবি এদিক ওদিকে ঘুরতে? 3 দিন থেকে ক্লাস করি না, আজকে করব ভাবছি। আচ্ছা, এই মেয়ে এদিকে আসছে কেন? তা আমি কিভাবে বলবো বল, এটা রাজুর চাচাতো বোন তো। আচ্ছা, রাজুর আবার কিছু হলো না তো? আমি কিভাবে বলবো? কোনো সমস্যা হলে তো আমাদের ফোন দিত, তাই না? কেমন আছো? এই তো ভালো, তোমার কি অবস্থা? একটা কথা বলবো, যদি কিছু মনে না করতেন তো। না জানি কি বলবে। আচ্ছা বলো, কি বলবা? উল্টাপাল্টা কিছু না বললেই হলো। আমি আপনার বন্ধুকে পছন্দ করি, কিন্তু আমাকে পাত্তাই দিচ্ছে না। আচ্ছা, আমি কি দেখতে খারাপ বলেন? আমি কত কিউট, কিন্তু আপনার বন্ধু আমাকে পাত্তাই দিচ্ছে না। নাটক কম মারাও প্রিয়, তোমার পছন্দের পাট খেতে ফেলে 19 বছরে করে দিব। আমাকে নিয়ে গেলেই তো পারেন না, মানে বিয়ে করে নিন, তারপর নিয়ে গেলে কিচ্ছুই বলবো না। আমি তো দুজনের কথা শুনেই হা হয়ে গেছি। কি বে, তলে তলে তাহলে এত দূরে কবে থেকে এইসব চলে? হ্যাঁ, ভাল চলে। আমার এইসব প্রেম ভালোবাসায় কোনো বিশ্বাস নেই। থাকতে থাকতে কখন পিছন মেরে চলে যাবে বুঝতেই পারবো না। আল্লাহ চেহারা দিয়েছে মাশাল্লাহ, পড়াশোনাতেও মাশাল্লাহ, কিন্তু মুখের ভাষা এত খারাপ কেন? আন্টি মনে হয় মুখে মধু দেয়নি। বোন তুই যা তো, তোকে দেখলেই মুখ থেকে গালি বের হয়। ওই মাদারবোর্ড রাজুর কথা মনে পড়লে আরো গালি আসছে। মিষ্টি, তুমি কি দেখে কে পছন্দ করলে বলো? তুমি জানো না ওর মুখের ভাষা কেমন? আরে আমরা দুজনেই খারাপ, কিন্তু মুখের ভাষা অত খারাপ না। কিন্তু এর সব দিক থেকেই ভালো, শুধু ওর মুখের ভাষা বাদে। জানি না কিভাবে যেন ভালো লেগে গিয়েছে। একটু বোঝান না আপনার বন্ধুকে। আবার কিছু বলতে যাবে তার আগেই ওর মুখ চেপে ধরে নিলাম। মিষ্টি, তুমি এখন যাও, এমনিতেই আজকে রেগে আছে। তুমি যদি আর কিছু বলো তাহলে তোমাকে গালির কবিতা শুনতে হবে। কি করব, ওনার মুখ না ব্লেড, কি একটা অবস্থা। মিষ্টি চলে গেল, যেতেই ওর মুখ থেকে হাত সরিয়ে বললাম, কিরে মেয়েটা তো দেখতে খারাপ না, তাহলে এমন করছিস কেন? তোর বাল করবে বোকাচোদা। আমার এইসব প্রেম প্রীতি কোনো বিশ্বাস নেই, সারা জীবন জ্বলে পুড়ে মরতে হবে। ও আচ্ছা, এই ব্যাপার। কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বসে আছি, তখন ফোনটা বেঁচে উঠলো। দেখি আনোয়ার নাম্বার, রিসিভ করে আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি সাগরিকা বলছিলাম। তো কি করো? এই তো বসে আছি, তুমি কি করো? শুয়ে। লাঞ্চ হয়েছে? আর আজকে কি কলেজে গেছিলা? গিয়েছিলাম তো, লাঞ্চ হয়নি। তবে একটু পরে একেবারে বিকেলে বাইরে গিয়ে চা বিস্কিট দিয়ে নাস্তা করব। কেন, কলেজ থেকে এসেছো কখন? মাত্র এলাম, কলেজ শেষ করে আড্ডা দিয়েছিলাম, তাই আস্তে আস্তে এত দেরি। আচ্ছা, হঠাৎ করে কি মনে করে আজকে ফোন দিলা? না মানে ওই তোমাকে তোমার পাশে দেখে সহ্য হয়নি, সেদিন থেকেই মনটা কেমন যেন করছে, তাই ফোন দিলাম। আমি কি ওই মেয়ের থেকে কম সুন্দর? আরে তা কেন হবে, ওটা আমার চাচাতো বোন, তার থেকে তুমি বেশি সুন্দর। কিন্তু সে আমার গার্লফ্রেন্ড না, সে আমার বউ। তাহলে শোনো আমার কেমন বউ। তারপর সব কিছু বললাম। সব কিছু শুনে বলল, যদি ডিভোর্স হয়ে যায় আমাকে বলিও। জানি না কি হবে, এখন দেখা যাক কি হয় সামনে। এর জন্য তাহলে এইসব প্রেম ভালোবাসা থেকে দূরে ছিলে?
বাবা কিনা তার গার্লফ্রেন্ড ছিল না, আর এখন ভাবে কেউ অপেক্ষা করে। কসম। তারপর কোরআনের ওপর হাত রেখেও কেউ এমন অপেক্ষা করে না, আর তুমি তার জন্য অপেক্ষা করেছিলে। ধুর ধুর, আর একটু চেষ্টা করলে ঠিক পটিয়ে নিতে পারতাম। তাই চেষ্টা তো কম করনি, সত্যি বলছি। যদি সিঙ্গেল থাকতাম তাহলে অবশ্যই তোমার সাথে প্রেম করতাম। থাক, এগুলো বলে আর কষ্ট দিও না। আশা করি আর স্বপ্ন দেখবে না। আশা করতে সমস্যা কি? আশায় বাঁচে চাষা, বুঝেছ? কি প্রয়োজন বলো এমন অপেক্ষা করে? অপেক্ষার প্রহর শেষ হয় না। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম, দেখি কোনো মুভি দেখা যায় কিনা। মুভি দেখতে শুরু করলাম। মুভি দেখছি, তখন খেয়াল করলাম ধীরগতিতে নিধি আমার কাছে এলো। মুভি থামিয়ে দিয়ে বললাম, কী জন্য এসেছেন বলে ফেলেন। কোনো কিছু কি হয়েছে? কিছু না বলেই যে আমার পা ধরে বসে গেলেন। আমাকে মাফ করে দে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর এমন ভুল কখনো হবে না। প্লিজ আমাকে ডিভোর্স দিস না। আমি কিছু না বলে চুপ করে আছি, না নিধিকে আটকাচ্ছি না কিছু বলছি। আচ্ছা, যখন পা ধরেছেন তখন টিপে দেন। চোখে গ্লিসারিন দিলে এমনভাবে পানি এমনিতেই বের হবে, ওটা আমিও করতে পারি, আমাকে দেখানো লাগবে না। কুত্তার বাচ্চা, আমি কষ্টে জর্জরিত, আর তুই আমার সাথে ফাজলামি করছিস? মুখের ভাষা একদম খারাপ করাবেন না। আপনি আমার রুম থেকে বের হন। হোদাই মোড়টাকে নষ্ট করতে চলে এসেছে। কত সুন্দর মুভি দেখছিলাম, কিন্তু এসে দিল বা হাত ভরে। আমি বলছি তো সরি, আর কখনো এমন হবে না। প্লিজ মাফ করে দে, বলছি তো আমার ভুল হয়েছে। তোর সাথে কখনো খারাপ ব্যবহার করবো না। তা তো দেখতেই পাচ্ছি, তাই না? আমি আপনাকে ভালোবাসি না, আর আপনার প্রতি আমার কোনো ফিলিংসই নেই। আমি আপনাকে ডিভোর্স দিব, এটাই ফাইনাল। এসব চোখের পানি নাকের পানিতে কোনো কাজ হবে না। প্লিজ আমাকে ডিভোর্স দিস না। ডিভোর্স দিলে কিন্তু আমি মরেই যাব। এইসব কিছুই না, কেউ কারোর জন্য মরে না, সবাই মুখেই বলে। সত্যি আমি মরে যাব। মরে যান না, কে ধরে রেখেছে বলেন? এইসব ভাওতাবাজি শুধু বলে, কিন্তু কেউ মরে না। আচ্ছা আসেন, আমি আপনাকে মেরে দিয়েছি। আমি মরে গেলে তোকে কে জ্বালাবে শুনি? আমি মরবো না, শুধু তোকে জ্বালাবো। তোকে অনেক ভালোবাসবো, আদর করবো। অন্য মেয়েকে বিয়ে করলে সেও এমনিই করবে। সবার থেকে বেশি ভালোবাসবো। প্লিজ আমাকে মাফ করে দে না, বলছি তো আর এমনটা হবে না। যদি আবার এমন করি তখন হয় ডিভোর্স দিয়ে দিবি। তার থেকে এখনই বরং দিয়ে দিই, ঘরে তো ডিভোর্স দিতেই হবে। আপনার স্বভাব চরিত্র ভালো হবে বলে মনে হয় না। তুই আমাকে খারাপ বললি, আমি কি করলাম যে আমার চরিত্রের উপরে দাগ দিচ্ছিস? বিশ্বাস কর, আমাকে কোনো ছেলে এখন পর্যন্ত স্পর্শ করেনি। আহা, হ্যাঁ তাই না, আমি কিন্তু ওই দিকে ইঙ্গিত করে বলিনি। আপনার এমনি ব্যবহার খারাপ, মুখের ভাষা খারাপ, সেই দিক দিয়ে বলেছি। আর কারা তো রতি খারাপ যে আপনাকে স্পর্শ করবে শুনি? আমি দেখতে খারাপ? কত সুন্দর আমি, তোর থেকে দেখতে বেশি সুন্দর আমি। একটা ছেলে ডাক দিলে কত ছেলে আসবে ঠিক নেই একদম। তো যান না, এখানে এসে ঘ্যান ঘ্যান করছেন কেন? হ্যাঁ যান, ওদের গিয়ে হ্যাঁ বলে দেন। শালা তুই দেখি মেয়েদের মতো করে কথা বলিস, মেয়ে মানুষ যেমন করে না তুই ঠিক তেমন করছিস। আরে ভাই যান তো, মুভিটা দেখতে দেন। সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত ছিল, রোমান্টিক একটা মোডে ছিলাম, কিন্তু মোডের 12টা বাজিয়ে দিলেন। আমি তোর আবার মুড করে দিচ্ছি? যান, ভাগেন এখান থেকে, আমার মুড বানাতে হবে না। আপনি এখন আমার রুম থেকে যান। আমাকে মাফ করে দে না, বলছি না আমি আমার ভুল বুঝতে পেরেছি। উঠতে যাব তখন আরো শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। যেহেতু বিছানায় আদা শুয়ে হয়েছিলাম, তাতে আমার পা ধরতে ওর সুবিধাই হয়েছে। উঠতে যাব তখন আরো চেপে ধরেছে। ও আমার কাছে মাপ চাইতে এসেছে না আমার পায়ে ব্যথা দিতে এসেছে বুঝলাম না। এখন রুম থেকে বের হন, আমি বিষয়টি ভেবে দেখব। সত্যি তো? এখন যান, আমাকে শান্তি মতো মুভিটা দেখতে দেন। মুভিতে ওই সব দেখে কি হবে বল? তার থেকে আমিই দেখিয়ে দিচ্ছি, ওখান থেকে এখানে বেশি ফিল পাবি। খচ্চন্নি মহিলা, আমি ওই রকম কিছু দেখি না। সিনটুকু রোমান্টিক বলেছি, রোমান্টিক করা দেখছি বলিনি। আচ্ছা দুজনে একসাথে দেখি। প্রয়োজন নেই, বিরক্ত না করে যান তো। আচ্ছা মুভি বাদ দে, আমি তোকে অন্য কিছু দেখাচ্ছি। সত্যি বলছি তোর অনেক ভালো লাগবে। আরে লজ্জা পেতে হবে না, আমি তো তোর বোন, তাই না? আমি কিছু বললাম না, চুপচাপ মুভি দেখতে লাগলাম। একে দেখি বসতে দিলে শুইতে চায়। আহা, এমন ভেবে দেখিস কেন? আমার ভয় করে তো। আবার মুভিটা দেখতে লাগলাম। নিধি চলে গেল। আমি মুভি দেখা শেষ করে নিচে এলাম। বাইরে আসতে যাব তখন এই দাঁড়া, তুই আবার কি বলবে কি জানি। বলো কি বলবা? নিধিকে কি শেষবারের মতো একটা বার সুযোগ দেওয়া যায় না? ডিভোর্স ভালো সমাধান না। ভেবে দেখবো। চাচির দিকে তাকিয়ে দেখি মুখটা একদম মলিন হয়ে আছে। এই সব মুখগুলোর দিকে তাকিয়ে এখন আমার ডিসিশন থেকে পিছিয়ে যেতে হবে।
চাচু আর চাচির মুখের দিকে তাকিয়ে হলেও আমার ডিসিশন থেকে পিছোতেই হবে। আমি এখন বাইরে যাব, কিছু বলার থাকলে বলো। না, তোকে বলার মতো আর কিছু নেই। বাইরে চলে এলাম, এসে আশেপাশের দোকানগুলোতে আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। এসে খেয়ে রুমে বিছানায় ধপাস। না, উঠে একটু পড়ি, এবার রেজাল্ট ভালো করতে হবে। যেই ভাবা সেই কাজ, উঠে পড়তে লাগলাম। ঘন্টাখানেক পরে উঠতে যাব, তখন দেখি নিধি দাঁড়িয়ে আছে। কিছু কি হয়েছে? ওখানে দাঁড়িয়ে আছেন যে? দেখলাম পড়ছিস, তাই আর ডিস্টার্ব করিনি। পড়া শেষ হলো? কেন? মুড হলো যে তোকে একটু জ্বালিয়ে আসি, তাই বলছি। কিছু না বলে উঠে দরজার কাছে এলাম। দরজার কাছে আসিয়ে দেখি ভাবি পেছনে দাঁড়িয়ে আছে। কিছু না বলে নিধিকে দিয়েছে ধাক্কা। নিধি এসে আমার উপর পড়েছে। অনেকক্ষণ ধরে দেখছি এখানে দাঁড়িয়ে আছো, ঘটনা কি শুনি? এমন ভাবে কেউ ধাক্কা দেয়? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তবে ভাবি তোমাকে ধন্যবাদ। থাক, তার প্রয়োজন নেই। কিন্তু তুমি এখন এমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে ঢুকতে দিচ্ছে না নাকি? আরে না, দেখলাম পড়ছে তাই ডিস্টার্ব করতে গেলাম না। ভাই এখনো আসেনি? এসেছে, তাই তো খেতে দিতে যেতে হচ্ছে। ইচ্ছে করছে বাইরে রেখে দেই, কিন্তু তারে ছাড়া কি আর ঘুম আসে? বিয়ে হবার পরেও কিভাবে এমন ভাবে থাকছো বুঝে আসে না। আচ্ছা, তোমার কি কোনো... এই, তুমি যাও তো, গিয়ে তুমি তোমার কাজ করো। আহা, এত রেগে যাচ্ছ কেন? দাঁত থাকতে দাঁতের মর্যাদা করো। কিন্তু এই কথাটা দাঁতের জন্য মোটেও ছিল না। দেখো তো, আমাদের মেয়ে কত বড় হয়ে গেছে, আরেকটাও আসবে। আচ্ছা, তোমার কি বাবা ডাক শুনতে ইচ্ছে করে না? কতদিন চাচ্চু ডাক শুনবা শুনি? কেমনটা লাগে বলেন? আর আমি কেন আপনাকে ধরে রেখেছি? সরেন আপনি। নিধিকে সরিয়ে দিলাম। ভাবি হাসতে হাসতে চলে গেল। একটা শয়তান, শুধু শয়তান না, বড় শয়তান। ছাড়লি কেন? আমার তো ভালোই লাগছিল, না জানি জড়িয়ে ধরলে কেমন লাগবে। আচ্ছা শোন না, কি হয়েছে? আমি কিছু শুনবো না, এখন আপনি গিয়ে আপনার রুমে ঘুমান। ঠেলতে ঠেলতে দরজার কাছে এনে বললাম, এখন আপনি যান, আমাকে আমার মতো থাকতে দেন। এমন করছিস কেন? আমি কি অন্য কাউকে ধরেছি? আমি তো তোর বিয়ে করা একটা মাত্র বউ, তাই না? এইসব বলে কিছুই হবে না, এখন আপনি যান তো। তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি, তোকে দেওয়ার জন্য। আমি কিছু নেব না, আপনি আপনার কাছে রাখেন, আমার কিছুই লাগবে না। এত খাটাস কেন তুই? আরো ভালো কিছু। আচ্ছা দাঁড়া, আমি নিয়ে আসি, দরজা লাগবে না কিন্তু। নিধি চলে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকলাম। দেখি ভাবি আর ভাইয়া আসে। আমার রুমের সামনে এসে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? কেন, দাঁড়িয়ে থাকতে পারবো না নাকি? এই, তোমরা যাও তো তোমাদের কাজে। ভাবি আমায় কিছু না বলে ভাইয়ার দিকে তাকিয়ে বলল, ভাই শোনো, কোনো সমস্যা থাকলে ডাক্তার দেখাও। এমন ভাবে কতদিন পালিয়ে পালিয়ে থাকবে শুনি? ভালো ডাক্তার দেখাও, দেখবা সব ঠিক হয়ে গেছে। ইচ্ছে করছে তোমার মাথাটা ফাটাই। আমার কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি। এই ভাইয়া, তোরা যাবি এখান থেকে? রেগে যাচ্ছিস কেন? সমস্যা থাকলে লজ্জা পেলে কোনো কাজ হবে না। আরে সমস্যা থাকতেই পারে। দেখ, এখন কিন্তু ভালো হচ্ছে না, তোরা দুজনে এখান থেকে যাবি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কাউকে বললাম না। এরা যে দুজন জ্বালিয়ে মারবে বুঝতে পারছি। আমি কিছু না বলে চুপ করে আছি। দুজনে চলে গেল। বাল, সিঁড়ির মুখে রুমটা নেওয়ায় ভুল হয়েছিল। কি জন্য যে এই আর কি বালটাই যে নিয়ে আসবে কি জানি। দাঁড়িয়ে থাকতে থাকতে পা মনে হচ্ছে ব্যথা হয়ে যাবে, কিন্তু ডাইনি আসেই না। অবশেষে মহারানী ভিক্টোরিয়া এলেন, হাতে একটা বক্স। এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, হাতটা সামনে আমার মতো করে ধর। নিধির কথা মতো স্কুলে শপথ করার মতো হাত বাড়ালাম, আর হাত সেভাবে বাড়িয়ে দিলাম। বক্স থেকে একটা ঘড়ি বের করে পরিয়ে দিল। এটা তোর জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু তোকে দেওয়া হয়নি। জানতাম তোর হাত এমন কালারের বেল্ট মানাবে। কত সুন্দর লাগছে না? ধন্যবাদ, কিন্তু আপনাকে দেওয়ার মতো আমার কাছেও আছে। ভাবছিলাম দেব, কিন্তু সবার দিকে তাকিয়ে সেটা দিতে পারলাম না। আমার কথা শুনে নিধির মুখটা মলিন হয়ে গেল। আচ্ছা যান, এখন এমনভাবে না দাঁড়িয়ে থেকে ঘুমান। তাহলে আমাকে ডিভোর্স দিবি না বলছিস? অবশ্যই দিতাম, কিন্তু চাচু আর চাচির দিকে তাকিয়ে ডিসিশন চেঞ্জ করে নিয়েছি। সেটা বড় কথা নয়, কথা হচ্ছে এখন গিয়ে ঘুমান। নিধি চলে যেতে যাবে, তখন ওনার হাত ধরে নিলাম। নিধি দাঁড়িয়ে আছে, নড়ছেও না, চড়ছেও না, এমনকি আমার দিকে ফিরে দেখছেও না। আমি হাত ছেড়ে দিলাম, তারপর বললাম, ঘড়িটা নিয়ে যান এবং নয়নকে দিয়ে দেন। আমি তো ঘড়ি পরি না, শুধু শুধু টেবিলের উপর পড়ে থাকবে। আমি তো এটা তোর জন্য নিয়ে এসেছি, অন্যজনকে কেন দেবো? সত্যি কি এটা আমার জন্য ছিল?
না আপনার ভবিষ্যৎ যে বড় হবে তার জন্য নিয়ে এসেছেন? বাসার প্রতিটা মানুষের জন্য সব কিছুই নিয়ে এসেছি, তোর জন্য এটা নিয়ে এসেছি। না রাখলে জোর করবো না, কিন্তু তুই যদি এটা তোর কাছে রাখিস তাহলে অনেক খুশি হব এবং আমার কাছে ভালো লাগবে। ও আচ্ছা, ওকে, তাহলে রেখে দিলাম। এখন আপনি যেতে পারেন। নিধি চলে যেতে যাবে, তখন আবার হাতটা ধরে নিলাম। এক টান দিয়ে আমার কাছে নিয়ে আসতেই সোজা আমার বুকে এসে পড়েছে। ছাড় আমাকে। ওর কথা শুনে ছেড়ে দিলাম। কুত্তা, তোকে ছেড়ে দিতে বলেছি বলে ছেড়ে দিবি? আমি না হয় লজ্জা পেয়ে বলেছি, তাই বলে সত্যি সত্যি ছেড়ে দিবি? ও আচ্ছা, এই ব্যাপার। না থাক, যান গিয়ে ঘুমান। নিধি আবার আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। এমনভাবে কেউ জড়িয়ে ধরে? ওনার মাথা ধরে মুখটা ওপর করলাম, তারপর ঠোঁটের ওপর ঠোঁট রাখতেই চোখ বন্ধ করে নিয়েছে। ছেড়ে কোলে তুলে নিলাম। কোথায় নিয়ে যাচ্ছিস? আজকের মতো আমাকে ছেড়ে দে। আমি এই সবের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, আমার অনেক লজ্জা করছে। আর ছাড় না। কোনো সমস্যা আছে নাকি সেটা বলেন। না তা নেই, কিন্তু আমাকে ছেড়ে দে। তাহলে ছাড়ার কোনো প্রশ্নই আসে না। কোলে নিয়ে বিছানায় রেখে দরজাটা লাগিয়ে এলাম। এসে ওনার ওপর ঝাঁপিয়ে পড়লাম। ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে ইচ্ছা মতো সুস্থ রাখলাম। থাক ভাই, আর কিছু শোনার প্রয়োজন নেই। স্বাস্থ্যের জন্য এসব ভালো না। বেশ কিছুক্ষণ পরে, কোনো প্রোটেকশন ইউজ করলি না, এখন যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই তখন কি হবে? পিল খেয়ে নেবেন। জড়িয়ে ধরে কাছে টেনে বললাম, এবার একটা ঘুম দে। এমন ভাবে খচ্চর। শাওয়ার নিবি না? আমি শাওয়ার নিয়ে আসছি। কতবার গোসল দেবেন? মোট হলেই আবার গোসল দিতে যেতে হবে, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে এমনভাবে চুপচাপ শুয়ে থাকেন। শরীরের ওপর চাদর টেনে রিমোট নিয়ে ফ্যান ফুল স্পিডে দিয়ে দিলাম ঘুম। রাতের ভিতরে আর কি কি হয়েছে সেটা না হয় নাই বললাম। পরদিন সকালে নিধির পোশাক পরে ঠিকঠাক হয়ে দরজা খুলে দিতেই, কিরে আপু, তুই ভাইয়ের রুমে তোদের ভেতরে কি সব কিছু ঠিক হয়ে গেছে? বাহ, ভালোই তো। এইবারে কিছু করবার আগে ভেবে করবি, না হলে কি হতে পারে বুঝতেই পারছিস। আরে বাহ, ঘটনা কি নয়? আপু আর ভাইয়ের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। দেখছো না ভাইয়ার রুম থেকে সকাল সকাল বের হচ্ছে। কি ব্যাপার, ঘটনা কি হয়ে গেছে তাই তো? শোনো তোমরা, আমি আমার রুমে যাই, সব সময় ফাজলামি করে। নিধি চলে গেল ওর রুমে। আমি আমার মতো শুয়ে থাকলাম। আর এদিকে ভাবি তো সারা বাসায় রটিয়ে দিয়েছে। উঠে প্যান্ট পরে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কখন যে আবার আসমানি এসে আমার চাদর ধরে টানাটানি করে ঠিক নেই। আসমানি হলো ভাইয়ার মেয়ে, আমার ভাতিজি। আবার কখন ঘুমিয়ে গেছে জানি না। কারো ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি নিধি, তাই হাত ধরে টেনে বিছানায় ফেলে দিলাম। এখন দুষ্টুমি না করে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এসো। কি একটা অবস্থা, কেমন সবাই আমার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে। ওদের কথা বাদ দিয়ে এখন চুপচাপ শুয়ে থাকো। আর হঠাৎ করে তুমি করে বলছো যে? চেষ্টা করছি তুই করে বলে অভ্যাস, এখন দেখি কতদিনে ঠিক হয়। এখন ছেড়ে ওঠো না, ফ্রেশ হয়ে খেতে এসো। যখন মন চাইবে তখন ছাড়বো আর উঠবো বলেই ওনার ওপর একটা পা তুলে জড়িয়ে ধরে বললাম, এখন চুপচাপ শুয়ে থাকেন। আর দূর, এখন ওঠো তো। আপনি যান, আমি পরে উঠছি। আমাকে ঘুমাতে দেন, আমার এখনো ঘুম কমপ্লিট হয়নি। নিধিকে ছেড়ে দিলাম। নিধি চলে গেল। তারপর দেখি আবার জগে করে পানি নিয়ে এলো। কেমনটা লাগে? কোনো কথা না বলে দিল বিছানায় পানি ঢেলে। কিছু না বলে চুপ করে শুয়ে থাকলাম। দেখি এমন ভাবে কতক্ষণ শুয়ে থাকো। ওনার দিকে একবার তাকিয়ে উঠে চলে আসি ওয়াশরুমে। ফ্রেশ হয়ে দেখি বিছানার কাঁথা চাদর কিছুই নেই, মনে হয় শোকানোর জন্য নিয়ে গেছে। দুদিন পর চলো দুজনে একটা রেস্ট লাগাই। তা করা যায়, আচ্ছা চলো। দুজনে বাইক স্টার্ট দিয়ে চালাতে শুরু করি। এদিকে কেউ আসে না, একদম নির্জন রাস্তা। হঠাৎ করে কিভাবে যেন বাইকের চাকা পিছলে গেল আর গেলাম পড়ে। পিছালা রাস্তায় অনেক জায়গায় থেতলে গেল। বেশ গুরুতর আঘাত পেলাম। মাথায় কেমন ব্যথা করছে। হাত দিয়ে দেখি রক্ত। নয়ন বাইক থামিয়ে নেমে আমার কাছে এলো। ভাইয়া তুমি ঠিক আছো? আল্লাহ, কত জায়গা কেটে গেছে, মাথাও ফেটে গেছে। আমি ঠিক আছি। তা তো দেখতেই পাচ্ছি। রাজু ভাইয়াকে ডাকো আর জাহির ভাইকে ডাকো। ফোনটা আমাকে দাও। পকেট থেকে বের করে নয়নকে ফোন দিলাম। নয়ন ফোন দিয়ে ওদের আসতে বলল। আমার টি শার্ট খুলে বললাম, এটা ছিঁড়ে মাথায় বাঁধ, অনেক ব্লিডিং হচ্ছে। আমার কথা মতো তাই করলো। দেখে দুজনে দৌড়াতে দৌড়াতে আসছে। আসতেই, বা তোদের বারণ করলাম কিন্তু শুনলি? বাসায় কুর্মিতে কামড়ালে এমনই হয়। ভাইয়া পরে এগুলো বলিও, আগে তো ডাক্তারের কাছে নিয়ে চলো।
কেউ একজন ভাইয়ের বাইক নাও আর একজন আমার বাইকের পেছনে ভাইয়াকে নিয়ে বসো। ভাইয়া তুমি বাইক নিয়ে এসো, সাবধানে এসো, আমরা গেলাম। নয়ন বাইক চালাতে লাগলো। গালও থেতলে গেছে, দুইটা দাঁতও পড়েছে, অবস্থা একদম খারাপ। এত জোরে বাইক চালালে আর এমনভাবে পড়লে কেমন হবে সেটা বুঝতেই তো পারছেন। মরি নাই এটাই অনেক। বেশ অনেকক্ষণ ধরে অনেকক্ষণ পরে একটা হাসপাতালে এলাম। ডাক্তার আমার অবস্থা দেখে একটা বেডে শুয়ে দিয়ে দেখতে লাগলো। দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ডাক্তার সব জায়গা পরিষ্কার করে অবশ করার ইঞ্জেকশন দিয়ে সেলাই করে ব্যান্ডেজ করে দিল। আর যে জায়গায় ব্যান্ডেজের বা সেলাই করার প্রয়োজন নেই সেগুলো পরিষ্কার করে ওষুধ দিয়ে তুলো বসিয়ে দিল। আর বলে দিল যেন এমনভাবে কিছুক্ষণ শুয়ে থাকে। আর আজকে বাসায় যেতে পারছি না। ভাইয়া বাসায় বলবো? দুজনকে যে গালি খাওয়া লাগবে সেটা নিশ্চিত। বলিস না যে রেস্ট দিতে গিয়ে এমন হয়েছে, বলবি যে চালাতে গিয়ে এমন হয়েছে। না থাক, বলার প্রয়োজন নেই। কিছুক্ষণ পরে বাসায় যাব। রাজু কোথায় রে? এখনো আসেনি? আমি ফোন দিয়ে বলে দিয়েছি কোথায় আছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কোথায় যে বিপদ বসেছিল, হুট করে বিপদ এসে সামনে হাজির। বন্ধু, মনে কর তোর মেইন পয়েন্টে সমস্যা হয়ে গেল, তখন কি করব? বোকাচোদা তো ননির হেডা হবে। আমি মরি আমার ব্যথায় আরো মজা নিতে এসেছে। দেখি আবারও ডাক্তার এলো। এসে দুইটা ইঞ্জেকশন দিয়ে গেল আর একটা প্রেসক্রিপশন দিয়ে গেল। মাথায় সেলাই দিয়েছে আর হাতে, এই দুইটা জায়গায় কেটেছে বেশি। মরতে মরতে বেঁচেছি। রাজু এলো, এসে বলল, তোর বাইক স্টার্ট দিয়ে গিয়ে পারলাম না, বাধ্য হয়ে ঠেলে ঠেলে নিয়ে আসতে হলো। বুঝলাম না কি জন্য স্টার্ট হলো না। তো ডাক্তার কি বললো? আজকের মতো এখানে থাকতে হবে, আগামীকাল ছাড় দিয়ে দিবে। টাকা তো নেই তোমাদের কারো কাছে, কি আছে? তোর মনে হয় কেউ টাকা নিয়ে বের হয়েছে? এখন পকেটে 400-500 আছে হয়তো। যা অবস্থা হয়েছে মনে হয় না 1,500-2,000 হবে। আর কেউ জানতো নাকি যে এমন কিছু হবে? আচ্ছা, আমি বাসায় যাচ্ছি আর টাকা নিয়ে আসছি। ভাইয়া আপুকে নিয়ে আসবো? না, তার প্রয়োজন নেই। কোনো মেয়েকে নিয়ে আসবে না, এসে কান্নাকাটি চড়বে, সেটা আমার একদম পছন্দ নয়। তাহলে বাসায় বলবো না বলছো? বলতে তো হবেই। দাঁড়াও, আগে ভাইয়াকে ফোন দিচ্ছি। নয়ন ভাইয়াকে ফোন দিল। ফোন রিসিভ করতেই বলল, ভাইয়া তুমি কোথায় আছো? কোথায় আর থাকবো, অফিসে। কেন বলতো? ভাইয়া আকাশ ভাইয়া তো বাইক নিয়ে পড়ে গেছে। এখন আমরা হাসপাতালে আছি, আমাদের কাছে টাকা পয়সা নেই। ডাক্তার বলেছে আজকে হাসপাতালে থাকতে হবে। আর কত খরচ হয়েছে কোনো আইডিয়া নেই। কি? কিভাবে? কখন এইসব হলো? এই তো একটু আগেই। আমি বাসায় জানাইনি আর আকাশ ভাইয়া বারণ করছে বলতে। আচ্ছা, আমি এখনই আসছি। কোন হাসপাতালে আছিস তোরা? সেন্ট্রাল হাসপাতালে আছি। আমি এক্ষুনি আসছি। আর তুই বাসায় বল, এমনভাবে বল যেন ভয় না পায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া। নয়ন ফোন কেটে দিয়ে বাসায় বলে, আমার তো কেমন ঘুম ঘুম পাচ্ছে। এর মধ্যে ঘুমিয়ে পড়ি। যখন চোখ খুলি দেখি রাত। হাতে দেখি আবার রক্তের স্যালাইন দিয়ে রেখেছে। রক্ত অনেক পড়েছে, কিন্তু আমার কি এতটাই রক্ত পড়েছে যে আকাম করলো? না জানি আর কি কি করেছে। কত রাত হয়েছে কে জানে। ভালো করে তাকিয়ে দেখি নিধি বসে আছে আর আমার মুখের দিকে তাকিয়ে আছে। গুড মর্নিং। এখন রাত 11টা বাজে। কিভাবে বাইক চালাও? সাবধানে বাইক চালাতে পারো না? যদি এর থেকে বেশি কিছু হয়ে যেত তখন কি হতো? সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু মাঝখান থেকে কিভাবে কি হলো বুঝলাম না। আর সবাই কোথায়? সবাই বাসায় চলে গেছে, আমি শুধু এখানে আছি। ও আচ্ছা। আমি কিছু না বলে চুপ করে চোখ বন্ধ করে থাকলাম। এখানে একদম ভালো লাগছে না। কেন? বাসার মতোই তো মনে হচ্ছে। পার্সোনাল রুম, এসি আছে, অ্যাটাচ টয়লেট আছে, তাহলে সমস্যা কি? এমনভাবে চুপচাপ শুয়ে থাকা যায় নাকি? সময় কাটবে কিভাবে বুঝতেই পারছি না। ডাক্তার বলেছে যেন আজকে একটু কম কথা বলো। তোমার ফোন আছে, আমারও ফোন আছে, এমবি আছে, সমস্যা কি? প্রয়োজনে ওয়াইফাই কানেকশনও নিয়ে নেব। বাদ দাও, একটাই তো দিন। সেদিন রাতটা কোনো রকমভাবে থেকে পরের দিন বাসায় চলে এলাম। রুমে শুয়ে আছি, তখন আসমানি এলো আর ওর আম্মু এলো। আম্মু, তুমি নাকি আমার জন্য কান্নাকাটি করছিলা? আহারে, আমার আম্মুটা আমার কাছে নিয়ে বসে বললাম, নাও এটা খাও। এইভাবে আর কত? এইবার তো একটা বাচ্চা নাও। একটাও কথা বলবো না তোমার সাথে, আমি কোনো কথাই বলবো না। তোমার কথা শুনে কাদের কাকুর কথা মনে পড়ে গেল। আচ্ছা, সেটা যাই হোক, তোমার বাবা হওয়া এই জন্মে আর হবে না, কারণ তুমি সুস্থও হবে না। আমি কিছু বললাম না, শুয়ে থাকলাম। এমনভাবে বেশ কিছুদিন কাটলো। এখন মোটামুটি সুস্থ। পুরোপুরি সুস্থ হতে কতদিন যে সময় লাগবে আল্লাহ ভালো জানেন। 3 মাস পর। মিষ্টি খাওয়াবা না?
কেন? তুমি তো মা হতে চলেছো। মজা করো আমার সাথে? হোয়াট মানে? আরে না, মানে বাবা হতে চলেছো। না হলে গিয়ে তোমার বউকে জিজ্ঞেস করো। এক ধরে রুমে এলাম, দেখে বিছানায় বসে আছে। গিয়ে ওকে কোলে তুলে নিয়ে বললাম, ভাবি যা বললো সেগুলো কি সত্যি? নিধির কপালে একটা চুমো দিলাম। নিধি আমার বুকে মুখ লুকালো আর এই গল্পটা মুড়ালো। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।